নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলে এসেছি আরেকটি ভূতের গল্প নিয়ে। গল্পের নাম জানি না, লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। তাহলে আসুন আমরা শুনে নিই গল্প জানি না। মনে হয় এক সময় বিরাট বাগান ছিল, চারপাশে বাগানে ঘেরা। এখন পাঁচিল ভেঙে পড়েছে, বাগানের প্রায় অস্তিত্বই নেই। আগাছার রাজত্ব, বিশাল লোহার গেটের একটা পাল্লা নেই। সুরকি বিছানো পথ ধরে ভিতরে চলে এলাম। অদূরের বাড়িটি রাজপ্রাসাদেরই মতন। স্থানীয় লোকেরা বলে বাসুলিডাঙার রাজবাড়ি, যদিও বাসুলিডাঙার কোনো রাজা ছিলেন না কখনো। ওরা ছিলেন জমিদার। দেখলেই বোঝা যায় বাড়িটিতে কেউ নেই। মানুষহীন বাড়ির এক রকমের নির্ভুল স্তব্ধতা থাকে। দরজা জানালাগুলিকে ব্যগ্র মনে হয়। ঠান্ডা মেঘলা শান্ত দুপুর, শুধু আমার চটির মচমচ শব্দ। এগিয়ে গিয়ে কয়েকটি সিঁড়ি দিয়ে উঠলে প্রশস্ত বারান্দা। একদা শ্বেতপাথরের ছিল, এখন তার সামান্য চিহ্নই চোখে পড়ে। প্রধান দরজায় হাত ছোঁয়াতেই খুলে গেল। কোনো অর্গলও নেই। ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আমি কেমন একটা বদলে গেলাম। আমার মনে হলো এ বাড়িতে আমি আগে এসেছি। এই জায়গাটা আমার খুব চেনা, অথচ তা হতেই পারে না। শিমুলতলায় এই প্রথমবার আমার বেড়াতে আসা। এই বাড়িটার অস্তিত্ব আমি জানতামই না। এখানে এসেই যাওয়া আসার পথে দূর থেকে কয়েকবার বাড়িটা চোখে পড়েছে। শুনেছি অনেকদিন থেকেই বাড়িটা নাকি পরিত্যক্ত। সম্প্রতি কোনো ব্যবসায়ী নাকি এটাকে জলের দামে কিনতে চাইছে। এখানে চিনিকল বানাবে, তাই সেই জন্যই একবার দেখে যাওয়ার স্বাদ। তবে কেন চেনা মনে হলো? আমি জাতিস্বর নই তো? আগে যদি আমার আর একটা মনুষ্যজন্ম থেকেও থাকতো, তবে তার কোনো কথাই আমার মনে পড়ে না। অথচ এ বাড়ির অন্দরমহল যেন আমার নখ দর্পণে। আমি যেন স্পষ্টই জানি এই ঘর থেকে বেরিয়ে ডান দিকে আরেকটা বারান্দা পেরিয়ে গেলে আবার ডান দিকে ওপরে উঠবার সেই সিঁড়ি, তাই না? পরীক্ষা করে দেখা যাক। ঠিক অবিকল সেই রকম ভাবেই বারান্দা পেরিয়ে ডান দিকে সিঁড়িটা দেখতে পাই। আমার আমার কেমন একটা গা ছমছম করে। যখন নিজের কোনো কাজ বা চিন্তারই ব্যাখ্যা আমি নিজেই খুঁজে পাই না, তখনই কেমন একটা ভয়ের ভাব আসে। সিঁড়ি দিয়ে উঠবার আগে একটুক্ষণ চোখ বুঝে দাঁড়াই। দোতলার ছবিটা কেমন একটা স্পষ্ট হয়ে ওঠে। চৌকো চত্বরের চারপাশেই ঘর। সামনের দিকের উত্তর দক্ষিণের কোণে দুটি সিঁড়ি উঠে গেছে, দুটি গম্বুজে, গোল ঘোরানো লোহার সিঁড়ি। পূর্ব দিকে ঠাকুর ঘর, সেখানে রয়েছে কালী মূর্তি, যার জিপটা সোনার। হ্যাঁ হ্যাঁ, সিঁড়ির ঠিক সামনেই বিশাল হলঘর। নাচ গানের আসর বসবার পক্ষে একেবারে উৎকৃষ্ট জায়গা। সেখানে সেখানে তিনটি ঝাড় লণ্ঠন। নাচঘরের ঠিক পাশের ঘরেই একটা প্রকাণ্ড শ্বেতপাথরের ডিম্বাকৃতি টেবিল। সেখানে অন্তত 30 জন লোক একসঙ্গে খেতে বসতে পারে। এই ঘরের দেওয়ালের ফ্রেস্কোতে শুধু রাশি রাশি ময়ূর। ওপরে উঠে এসে প্রত্যেকটা জিনিস মিলিয়ে নিলাম। ঠাকুর ঘর, নাচঘর ঠিক যেখানে যেরকমটি ভেবেছিলাম ঠিক সেই জায়গাতেই আছে। ঠাকুর ঘরে কালী মূর্তিটি অবশ্য নেই। শ্বেতপাথরের টেবিলটার মাঝখান দিয়ে ফাটা এবং একটা অংশ ভেঙেও পড়ে গেছে, কিন্তু চারদিকের দেওয়ালে ময়ূরের ছবি অনেকটা অস্পষ্ট হলেও ঠিক চেনা যায়। এরকম মিল কি করে সম্ভব? এটা আমার গত জন্মের স্মৃতি হতে পারে না, কারণ আমি নিজেকে কোথাও দেখতে পাচ্ছি না যে।
এর মধ্যে কোনো একটা ঘরে আমি থাকতাম, সে কথা তো মনে হচ্ছে না একবারও। শুধু মনে হচ্ছে বাড়িটা খুব চেনা, যদিও এখানে আগে কখনো আসিনি। পুরনো জমিদার বাড়ির ভেতরটা কিরকম দেখতে হবে তা কল্পনা করা খুব শক্ত নয়। অনেক বইতে বর্ণনাও পড়েছি, কিন্তু চোখে দেখার আগেই কোন দিকে কোন ঘর তা পর্যন্ত মনে আসে কি করে? বিশেষত দেওয়ালের ফ্রেস্কোতে ময়ূর। সেই নিস্তব্ধ রহস্যময় পরিত্যক্ত বাড়িটার দোতলায় আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকি। ফুরফুরে হাওয়া ঘুরে ঘুরে যায় সারা বাড়িতে। আমার আরো মনে পড়ে সোজা 1-2-3খানা ঘর পার হবার পর যে ছোট্ট ঘরটি, সেটার দেওয়ালে গাঁথা একটা আলমারি আছে না? মোটর গাড়ির স্টিয়ারিংয়ের মতন একটা গোল জিনিস, কেমন একটা ঘুরিয়ে ঘুরিয়ে সেটাকে খুলতে হয়। সেই আলমারিটা এখনো আছে। গুনে গুনে ঘরগুলো পার হয়ে সেই ছোট ঘরটার সামনে এলাম। এই ঘরের দরজা বন্ধ, অন্য সব ঘরের দরজা খোলা। কোনো কোনো ঘরের দরজার পাল্লাই নেই, শুধু এই ঘরটা বন্ধ কেন? জোরে চাপ দিলাম, খুলল না। দুমদাম করে লাথি কষালাম কয়েকবার। যে বাড়ির সদর দরজা খোলা, বাড়িতে কেউ নেই, সে বাড়িতে যা খুশি করা যায়। ভেতরে সেই আলমারিটা আছে কিনা দেখার জন্য আমি কেমন একটা ছটফট করছি, অথচ অত বড় দরজা ভেঙে ফেলা আমার পক্ষে সম্ভব নয়। একটু নিরাশ হতে হলো আমায়। বাড়িটার প্রায় সব অংশই আমার এক প্রকার দেখা হয়ে গেছে। সব জায়গায় কেমন একটা চেনা। বাকি আছে গম্বুজ দুটো, মনে হয় যেন কতবার আমি উঠেছি ওই গম্বুজের ওপরে। প্রথম গম্বুজটায় একটা বিরাট পেতলের ঘণ্টা আছে না? দেখা যাক। কে? চমকে পিছনে ফিরে তাকালাম। হঠাৎ মানুষের পায়ের শব্দ। বারান্দা দিয়ে একটি দুরন্ত শিশুর হাত ধরে এগিয়ে আসছেন একজন মহিলা। শিশুটির গায়ে একটি গাঢ় হলদে রঙের জামা, সে একেবারে ছটপট ছটপট করছে। মহিলাটি আমার দিকে কৌতূহলী চোখে তাকিয়ে সাধারণের চেয়ে একটু যেন বেশি কৌতূহল। এমনভাবে চমকে ওঠার জন্য আমি লজ্জিত হয়ে পড়লাম। বাচ্চা ছেলেটি আমাকে জিজ্ঞাসা করল, এটা তোমাদের বাড়ি? আমি বললাম, না। এ বাড়িতে লোক থাকে না কেন? সবাই চলে গেছে। তুমি এখানে কি করছিলে? আমি দেখতে এসেছি। এবার মহিলাটিও ভদ্রতা করে বললেন, আমরাও দেখতে এসেছি। নিচে আরও দুপদাপ পায়ের শব্দ, অনেক মানুষের কণ্ঠস্বর। ভ্রমণার্থীরাই অনেকেই এখানে আসেন বাড়িটি দেখতে। নিস্তব্ধ নির্জন বাড়িটাতে আমার যে ঘোর এসেছিল তা একেবারে কেটে গেল জানেন। আমার মনে হলো না এই জায়গাটা আমার আর চেনা। ফিরে আসছি, সিঁড়ির মুখে এক ভদ্রলোক আমাকে দেখে খুবই অবাক হয়ে দাঁড়িয়ে পড়লেন। বললেন, আরে অমিয় না? ভদ্রলোকের ভুল হয়েছে, আমার নাম অমিয় নয়। আমি সেই কথাটাই স্মিত হাস্যে জানালাম। ভদ্রলোক তবুও বললেন, অবিকল অমিয় মজুমদারের মতন। আমি তো চমকে উঠেছিলাম। পেছন থেকে শিশুর হাত ধরা সেই মহিলাও বললেন, আমিও ঠিক তাই ভেবেছিলাম। উনিও কোনো কথা বললেন না দেখে। ওদের কাছে দ্রুত সংক্ষেপে নিজের পরিচয় দিয়েই আমি কিন্তু বিদায় নিলাম। আমি অমিয় মজুমদারের নামে কারুকে চিনিও না। নিচে এসে সুরকি বিছানো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার
কেমন একটা অস্বস্তি হলো, আর সেই অস্বস্তি কাটলো না। কেন কেন এই বাড়িটা দেখে আমার এত চেনা মনে হয়েছিল? কি করে সব মিলে গেল? আমার ওই ভদ্রলোক ও ভদ্রমহিলাই বা আমাকে দেখে অমিয় মজুমদার বলে ভাবলেন কেন? এই দুটি ঘটনার মধ্যে কোনো যোগাযোগ নেই তো? হয়তো যার নাম অমিয় মজুমদার সেই বাড়িতে আগে এসেছে, সে বাড়িটাকে চেনে। তাহলে আমি কে? তক্ষুনি নিজের বাড়ি ফিরে নিজের আয়নায় নিজের মুখটা দেখবার জন্য ব্যস্ত হয়ে উঠলাম।